আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আসসালামু আলাইকুম ভাইয়া। সুপ্রিয় ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রোর পক্ষ থেকে আরেকটি নতুন লাইভ সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সবাই একটু লাইভ সেশনে যুক্ত হয়ে যাব এবং নিজেদের বন্ধুদের এবং জুনিয়রদের একটু মেনশন করে দিব যাতে সবাই লাইভটা দেখার সুযোগ পায়। তো আজকে লাইভ সেশনে আমাদের সাথে অলরেডি একজন আমাদের চান্স প্রাপ্ত শিক্ষার্থী যুক্ত হয়েছে, ফয়সাল রাব্বি। তো আমি ফয়সাল রাব্বিকে মাইকটা অন করার জন্য বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ফয়সাল রাব্বি, তুমি কেমন আছো? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো তুমি তোমার যে অ্যাডমিশন যে যাত্রাটা তুমি অলরেডি পার করে আসছো, যে দীর্ঘ 7 থেকে 8 মাস মতো, এটা যদি একটু শেয়ার করতে, মানে তুমি তোমার স্টোরিটা যদি একটু শুরু করতে। আসলে আমার অ্যাডমিশন জার্নিটা ছিল একবার সাধারণ স্টুডেন্টদের মতনই। হ্যাঁ, আমি বেশি একটা পড়াশোনা করতাম না। আমি যখন সময় পেতাম আমি তখনই পড়াশোনা করতাম। আর কমার্স বইয়ে যে শিক্ষকগুলো রয়েছে, যেমন আপনি আর অনেক ভাইয়েরা রয়েছেন, আপনাদের ক্লাসগুলো অনেক ভালো ছিল, আমার জন্য অনেক হেল্প হয়েছে। হ্যাঁ, বিশেষ করে আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম, হ্যাঁ, তখন আপনাদের যে পড়ানোর শর্ট টেকনিক গুলা ওগুলো আমার অনেক উপকার করেছে। আপনাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এত সুন্দরভাবে ক্লাসগুলো করানোর জন্য। হুম। আর আজ যেহেতু হ্যাঁ, ইয়া বলো। হ্যাঁ, শুনতেছি। শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি। ইয়া, আর ইয়া হুম। আচ্ছা, যে তুমি ধরো শুরু থেকে তো অ্যাডমিশনের প্রিপারেশনটা নিছো এইচএসসি পর থেকে। জি ভাইয়া। আচ্ছা, তো এইচএসসি পর থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার সময় কখনো কি হতাশার মধ্যে পড়ছিলা? মানে আহ জি ভাইয়া, হলো হসপিটালে পড়েছিলাম, তখন আপনাদের মোটিভেশন দেখতাম। এতে আমি অনেকটাই উপকৃত হতাম আর কি। আচ্ছা, তো যখন ধরো তুমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, দেওয়ার পরে মানে যখন কোন একটা বিশ্ববিদ্যালয়ে তোমার হয় নাই বা কোনো কারণে একটু মিস হয়েছে, তখন জি। তুমি হতাশাগ্রস্ত হয়েছে কিনা, বা হতাশাগ্রস্ত হলে তখন কিভাবে নিজের মোটিভেশনটা ধরে রাখতে? তখন আসলে আমি তখন আমি নিজে ভুলগুলো আইডেন্টিফাই করতাম যে আমার কোন ভুলগুলোর কারণে আমার চান্সটা হয়নি। সেগুলো আইডেন্টিফাই করে আমি আবার নতুন করে শুরু করতাম। না, আগে যে ভুলগুলো করার কারণে আমার হয়নি, সেই ভুলগুলো আমি সংশোধন করতাম আর কি। করে আমি পরের বার আবার ট্রাই করতাম। এমন করে আমি আমার হতাশাগুলোকে আগে দূর করতাম। আচ্ছা, এই যখন তুমি গুচ্ছের মধ্যে চান্স পাইছিল, আর জি। চান্স পাইছিল আর কি, হ্যাঁ, তো চান্স পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল, তোমার পরিবারের অনুভূতি কেমন ছিল, একটু বলবে? আমার পরিবার ও আমার অনুভূতিটা অনেক ভালো ছিল। বিশেষ করে আমার মা বাবা তো অনেক খুশি। হ্যাঁ, আর মা বাবা অনেক খুশি, আমার পরিবারের সকল আত্মীয় স্বজনে অনেক খুশি ছিল। হ্যাঁ, তারা আমাকে বলতে অনেকে খুশি ছিল আর কি। হ্যাঁ, আমি অনেক খুশি ছিলাম। হ্যাঁ, বিশেষ করে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যে না, আমি চান্স পেলাম শেষ পর্যন্ত। হ্যাঁ, লড়াইয়ে। আচ্ছা, তো এখন তুমি তোমার জুনিয়রদের যারা সামনে অ্যাডমিশন যাত্রায় নামবে আর কি, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু গাইডলাইন দাও, বা কিছু কথা যেগুলো ধরো অবশ্যই মেনে চলা উচিত অ্যাডমিশনের সময়ে। অ্যাডমিশনের সময় আসলে নিজেকে মানে অন্যদের থেকে কম মানা যাবে না। হ্যাঁ, নিজেকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আর হলো সব থেকে বড় কথা হলো যে আল্লাহকে ভরসা রাখতে হবে। আল্লাহ যদি না চান কখনোই হবে না। হ্যাঁ, এই দিকটাও খেয়াল রাখতে হবে। প্লাস পরিশ্রমে কখনো মানে ঘাটতি বাড়ানো যাবে না।
হুম, একটা জিনিস যতক্ষণ পাবো না ততক্ষণ পর্যন্ত ওটা পড়ে থাকা লাগবে। যে হ্যাঁ, অনেক সময় কি হয় যে আমরা যখন পরীক্ষা দেওয়ার সময় হয় যে একটা পরীক্ষা খারাপ হয়, হওয়ার পরে মানে আমাদের ভিতরে একটা মানে খুবই হতাশা একটা কাজ করে যে আমি এই পরীক্ষা খারাপ করলাম, না জানি সামনের পরীক্ষাটা কি করব। তো আসলে এটা হওয়া যাবে না। তুমি যখনই খারাপ করলা তখনই তোমাদের উচিত হবে যে তুমি যে বিষয়টা খারাপ করছো সেটাকে আবার অগ্রাধিকার দিয়ে আবার পড়া, নেক্সট পড়াটা না পড়া। মানে যতক্ষণ পর্যন্ত একটা টপিক ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত ওই টপিকটা পড়াই হচ্ছে আমি মতামত দিব আর কি। আর ইংলিশটা বেশি করে পড়তে হবে, ইংলিশ এবং অ্যাকাউন্টিং। আর এদিকে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং যে সাবজেক্টটা রয়েছে এটা বেশি একটা পড়তে হয় না, তারপরেও আমি স্টুডেন্টকে বলবো এটা ভালো করে পড়তে, কারণ এখানেও মানে এটা হলো ক্লাস মার্ক আর কি, এখান থেকে মার্ক গুলো অনেক সহজ। কিন্তু ইংলিশ আর অ্যাকাউন্টিং এটা হয় কি যে ওটা বোঝার টপিক, ওদেরকে যদি একটু যে বুঝতে অসুবিধা হয় বা একটু যে বুঝতে ভুল করে তখন আর কি তার পুরা অ্যান্সারটাই মানে ভুল হয়ে যায়। যেমনটা আমি ঢাকাতে এবং রাজশাহীতে হ্যাঁ। আমার হয়েছে। সেখানে আমি বুঝতে না, আমাকে আর এরকম ভুল করা যাবে না, তখন আমি আরো ভালো করে পড়াশোনাটা আর কি শুরু করছি ইংলিশ আর অ্যাকাউন্টিং এর উপর বেশি করে। আর জুনিয়রদের উদ্দেশ্যে একটাই কথা, যে তোমরা যাই করো না কেন, যে জিনিসটাই পড়বা দিনে সেটা যেন ভালো করে মানে ভালো করে যেন পড়ে। আর ওতে বেশি চাপ নেওয়া যাবে না, অল্প অল্প করে পড়তে হবে, কিন্তু জিনিসটাকে একবারে সাজিয়ে গুছিয়ে পড়তে হবে। আচ্ছা, ধরো অ্যাডমিশনের সময়ে এ, পরীক্ষা দেওয়ার গুরুত্বটা কতটুকু? ঠিক আছে, একটু যদি বলতে। হুম, পরীক্ষা কারণ এক্সাম দাও। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার মাধ্যমে একটা স্টুডেন্ট বুঝতে পারে যে তার পজিশনটা এখন কি রকমের। হ্যাঁ, সে যদি ওটা বুঝে যদি বসে থাকে তাহলে কিন্তু তার পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। কারণ পরীক্ষা দিয়ে মানে পরীক্ষা দেওয়া হয় নিজেকে আইডেন্টিফাই করার জন্য যে সে কতটুকু যোগ্য বা তার মানে তার প্রিপারেশনটা কিরকম। এটা করার জন্য হইলেও অবশ্যই তাকে পরীক্ষা দিতে হবে, হোক অনলাইনে হোক বা অফলাইনে যেখানে হোক না কেন তাকে পরীক্ষা দিতেই হবে। বা কেউ যদি ওটা নাও পায়, হ্যাঁ বাজারে অনেক মডেল টেস্ট রয়েছে, সেগুলো নিয়ে পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু পরীক্ষা দিতেই হবে, কারণ পরীক্ষা না দিয়ে একটা স্টুডেন্ট কখনো নিজেকে আইডেন্টিফাই করতেই পারে না। পরীক্ষা দেওয়ার গুরুত্ব অপরিসীম, আমি নিজেও পরীক্ষা দিচ্ছি অনেকগুলা। হ্যাঁ, অনেক মডেল টেস্টও আমি সলভ করেছি এবং সেগুলো নিয়ে আমি যেগুলো সলভ করেছি ওখান থেকে বেশিরভাগ কোশ্চেন গুলো চলে আসে। সলভ করার গুরুত্ব আসলে অনেক, কেউ যে বুঝে বুঝে সলভটা করতে পারে তা এটা মানে বলাই যায় যে তার প্রিপারেশনটা অনেক ভালো। আচ্ছা, এখন শেষ তোমার কাছে একটাই প্রশ্ন। তুমি তো আমাদের সাথেই ছিলা, তো আমাদের সার্ভিস সম্পর্কে তোমার একটা লাইন, জাস্ট একটা কথা বলো না, আমাদের সার্ভিস কেমন ছিল, আমরা তোমাদেরকে সর্বোচ্চটা দিতে পারছি কিনা, সর্বোচ্চ হ্যাঁ সাহায্য করতে পারছি কিনা এই অ্যাডমিশন সময়। হ্যাঁ, কারণ আমি যে টপিকটা বুঝতাম না আমি আপনাদের যে রেকর্ডেড ক্লাসগুলো ছিল ওগুলো করতাম, করার পরে আমি আবার প্র্যাকটিসে নেমে যেতাম। আপনাদের ক্লাসগুলো আসলে অনেক হেল্পফুল ছিল। হ্যাঁ, বিশেষ করে অ্যাকাউন্টিং এবং ইংলিশ এই দুটা ক্লাস অনেক ভালো ছিল। হ্যাঁ, আর আপনাদের সার্ভিস সম্পর্কে আমি যত কম বলবো মানে যত মানে বললে আর কি কম হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সার্ভিস অনেক ভালো ছিল, সবগুলো ক্লাসে মানসম্মত হয়েছে। আমরা অফলাইনে যেটা আহ পাইনি তার থেকে আমরা বেশিটাই এগুলো এখানে পেয়েছি, এই অনলাইন কোচিং আপনাদের যে কোচিংটা আছে ওখানে আমরা সর্বোচ্চটা পেয়েছি। যে টপিকটি বুঝতে পারতাম না, হ্যাঁ আমরা নিঃসন মানে আমরা নির্ভয়ে আপনাদেরকে বলতে পারতাম না, আপনারা আমাদেরকে বুঝিয়ে দিতেন। হ্যাঁ, এই সকল বিষয় মিলে আমার কাছে মনে হয় কমার্স প্রো অনলাইন যে কোচিং গুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট একটি কোচিং। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, মানে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়ে আজকে লাইভ সেশনে জুনিয়রদের উদ্দেশ্যে কথা বলার জন্য, সাথে তোমার অ্যাডমিশন যে যাত্রাটা তুমি শেয়ার করছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য শুভকামনা রইলো, তুমি আগামীতে যেন আরো ভালো পর্যায়ে যেতে পারো, তার জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করবো, আমরা যেন সুস্থ থাকতে পারি সবাই।
আহ, আচ্ছা, একটু তুমি চলে যেতে পারো চাইলে। আর যদি থাকতে চাও থাকতে পারো, আমরা 1 মিনিট একটু অপেক্ষা করবো। ও একজনের জন্য? হ্যাঁ, মানে আরেকজন একটু যুক্ত হবে, আমরা 1 মিনিট একটু অপেক্ষা করবো।
আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমিরুল? জি ভাইয়া, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, তো আমিরুল কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এখন তুমি তোমার স্টোরিটা শুরু করতে পারো। তোমার অ্যাডমিশন যে জার্নিটা তুমি পার করে আসছো ইতিমধ্যে, সেটা একটু জুনিয়র উদ্দেশ্যে শেয়ার করো যে তোমার অ্যাডমিশন জার্নিটা কেমন গেছে আর কি। হ্যাঁ, তুমি শুরু করো। জি, প্রথমেই ধন্যবাদ আপনাকে আমাকে আমার এডমিশনের জার্নিটা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর ধন্যবাদ সকলকে যারা আমার এই কাহিনীটা শুনতেছেন। তো ভাই, আমার যে কাহিনীটা হইলো আমার এডমিশনের জার্নি, অনেক বড় একটা এডমিশন, একটা বড় একটা জিনিস না। এটার জন্য আমরা যে দীর্ঘ 12 হ্যাঁ, বছর অবশ্যই। পড়াশোনা করে আসছি, তার উপরে ডিপেন্ড করে আমাদের এই এডমিশন জার্নিটা। আর এডমিশন জার্নিটা মূলত ভাইয়া আমাদের তো বেসিক গুলা ক্লিয়ার করা হয়। তো এই এডমিশন জার্নিতে আমাদের অনেক কিছু হয়, অনেকেই সাকসেস হয়েছে, অনেকেই ফেল করছে। তো আলহামদুলিল্লাহ, আমি পরীক্ষা দিয়েছিলাম ডাবিতে, জাবিতে, রাভিতে, চবিতে, এমন কি ঘুরছে। তো আলহামদুলিল্লাহ আমার সবখানেই আল্লাহ রহমতে আমাকে আল্লাহ তাআলা আমারে নিরাশ করে নাই। আল্লাহ তাআলা আমাকে নিরাশ করে নাই, সবগুলোতেই সফল হয়েছি। কতগুলোতে ওয়েটিং এ আছি, বা আলহামদুলিল্লাহ মোটামুটি পজিশন কাছেই ছিল। তো এই যে আমার এডমিশন জার্নিটা কিন্তু আমার জন্য সবচেয়ে অন্যরকম, আলাদা একটা ছিল। সবার ব্যতিক্রম বলতে গেলে আমি নিজেকে যদি বলি, আমি সবার থেকে ব্যতিক্রম। এখন প্রশ্ন হতে পারে যে ভাই, আমি কিভাবে ব্যতিক্রম? তুমি ভাই, কিভাবে ব্যতিক্রম? আমি কিভাবে ব্যতিক্রম, এই জন্য কিন্তু আমার হিস্ট্রিটা শুরু করা লাগবে আমার ক্লাস 5 থেকে। ক্লাস 5-এ কেমন যে আমার আব্বু, আমরা 5 ভাই বোন, আব্বু আম্মু 7 জন ছিলাম। তো আমাদের যে পড়াশোনাটা, আমার আব্বু 2017 সাল থেকে অসুস্থ ছিলেন, আর 2024 সালে মারা যান। তো 17 সাল থেকে যে 24 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, বা আব্বু অসুস্থ ছিলেন, এই সময় উনি কিন্তু উপার্জনক্ষম ছিলেন না। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু উপার্জনক্ষম ব্যক্তি বলতে কেউই ছিল না। আমিও পড়াশোনায় ছিলাম। তো আমার বড় বোন আর আম্মু আমাকে পড়াশোনা করাইছে। এমনকি আমার প্রতিমধ্যে এমনও আসছে যে আমার আত্মীয় স্বজনরা বলছে আমারে যে, কি রে বেটা, তোমার পড়াশোনা করে আর কি করবা, তোমার বাপ অসুস্থ, হ্যাঁ, তুমি চাকরি করো, চাকরি করে কিছু করো। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আম্মু আর আফু আমাকে নিরাশ করে নাই, বা তারাও নিরাশ হয় নাই, তারা আমাকে অনুপ্রেরণা জাগাইছে। ওইটা গেল আমার ক্লাস 10 পর্যন্ত স্টোরি। তো আমার সংক্ষেপে বললাম। আর ইন্টারে যে স্টোরিটা ছিল, ইন্টারে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে সরকারি আদমজীনগর MW কলেজ, আদমজীনগর নারায়ণগঞ্জ। তো এইখানে যখন আমি পড়াশোনা শুরু করি, ওইখানে পড়াশোনা কালীন সময়ে আমি আমার চাকরি জীবনে চলে যাই। আমার প্রথম চাকরি জীবনে ছিল পুষ্টি, টিকা কোম্পানির পুষ্টি ব্র্যান্ডে ছিলাম আমি। তো ওইখানে আল্লাহর রহমতে আমি জব করি। পুরো ইন্টারটাই আমি ওইখান থেকে কমপ্লিট করি। ওইখানে যে বসেরা ছিলেন, ওই বসেরা আল্লাহর রহমতে অনেকটাই আমাদের উপর
আমার উপর অনেকটাই সন্তুষ্ট ছিলেন এবং আমাকে পড়াশোনার সুযোগ দিয়েছেন। এই জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো, কারণ একটা কোম্পানিতে জব করার পর যে পড়াশোনার সুযোগ পাওয়া যায় ওইটা আমি ওইখানে পাইছি। এরপর দিলাম ইন্টার পরীক্ষা, আলহামদুলিল্লাহ ইন্টারে মোটামুটি আসলো, A+ আসলো। এরপর হচ্ছে আবার আমি কোচিং, অন্যান্য যে কোচিং গুলা ছিল, উদ্ভাস বা ফোকাস বা যে এই টাইপের যে কোচিং গুলো ছিল, ওইখানে আমার ভর্তি হবার ওই রকম সামর্থ্য ছিল না। তো সামর্থ্য না থাকার কারণে আমার কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম যেটা, ও অনলাইন প্ল্যাটফর্মে ভাইয়া আমার ক্লাস করা লাগে, বা অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে আমি বেছে নিই। অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে আমি এই যে আমাদের যে কমার্স প্রো চ্যানেলটা আছে, আপনাদের যে পেজটা, ওই পেজে আমি মাত্র 50 টাকা দিয়ে আমি সম্ভবত কিনছিলাম কোর্সটা। ওই 50 টাকা দিয়ে আমার ওই পুরো অ্যাডমিশন জার্নিটা আমার কাভার হয়েছে। তো অ্যাডমিশন জার্নিটা যে কাভার হয়েছে, ওই এইখানে মাঝে অনেক প্রতিবন্ধকতা আসছে, যে মাঝে মাঝে ডিপ্রেশনে চলে গেছিলাম, বা যা করার উচিত ছিল ওই অনেক সময় পড়াশোনা করতে পারি নাই। এর মাঝে আবার জব করছি, জব করলাম, আবার 4-5 মাস জব করলাম এই অ্যাডমিশনের প্রিপারেশনের পাশাপাশি। তো অ্যাডমিশনের প্রিপারেশনের পাশাপাশি জব করাটা এটা সম্ভবত অনেকটাই বিরল হয়ে যায়, কারণ ওই সময় লাখো লাখো শিক্ষার্থীদের অ্যাডমিশন টার্গেট থাকে। আর ওই সময় আমি জব করতাম 8টা to 5টা, 8টা থেকে 10টা রাত্রে, ওইরকম সময় আসতাম, আইসা আবার নিজের পড়াশোনা সব গুছিয়ে আবার ঘুমিয়ে যাইতাম। এইখানে আবার কমার্স প্রো যে ফেসবুক পেজ আছে, ওইখানে বাইরের ক্লাস, তারপর পরীক্ষা এক্সাম এগুলো দিয়ে পড়াশোনা করে নিজের সবকিছু গুছিয়ে তারপর ঘুমায় যেতাম। আবার সকালে উঠে এই কাজ, এই অফিস, তারপর আবার আইসা পড়াশোনা। তো পড়াশোনা যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ, অল্প স্বল্প করছি, অন্যদের মতো এতটাও তুলনামূলক করতে পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের যে সাহায্য সহযোগিতা ছিল, ওইখানে অনেক সাহায্য সহযোগিতা পাইছি। যে আশা করছিলাম যে 50 টাকা কোর্সে বা এই নামমাত্র পেজে, মাত্র পেজ খুলছেন আপনারা, এই পেজে যে আমাদেরকে এত সেবা দিবেন বা আমাকে হ্যাঁ, এত হ্যাঁ। সাপোর্ট করবেন, হ্যাঁ আমাদেরকে যে এই সাপোর্ট করবেন, এটা আমি প্রথমে আশা করি নাই। কিন্তু আপনারা ওই আশার উপরেও আপনারা অনেক কিছু আমাকে দিছেন। মাঝে মাঝে আমি অনেকদিন ক্লাসে ঢুকতে পারি নাই, তো আপনারা আমাকে যে সর্বোচ্চ সহযোগিতা করছেন, আপনাদের যে মেন্টর ভাইয়ারা আছেন, আপনি হাসনাত ভাইয়া, তারপর আমাদের ইংলিশ মেন্টর ভাইয়া, তারপর যে এই যে আরেকজন, আপনারা যে 3জন ভাই আছেন, 3জন ভাই কিন্তু আমাদেরকে হেল্প করছেন। তো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর এইখানে যে ডাবির রেজাল্টের পর বা জাহাঙ্গীর রেজাল্টের পর আমি একটু হালকা অন্যরকম ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপর তো ভাইয়া আপনি যে আমাকে সাহায্য করলেন, বা আমাকে যে বুঝিয়ে দিলেন, বা ওই ডিপ্রেসড থেকে যে ভাইয়া মুক্ত করলেন, এটার জন্য ভাইয়া চিরকৃতজ্ঞ থাকবো ভাইয়া। আপনাদেরকে ধন্যবাদ জানানো লাগবে ভাই। আমার যে ডাবিতে ছিলাম আমি, কত ডাবিতে আমার পজিশন ছিল 2535, 2535 পজিশন ছিল। তারপর জাহাঙ্গীরে বি ইউনিটে ছিল 391, গুলশতে হলো 2235। এরকম ভাই আলহামদুলিল্লাহ কুমিল্লা তো অনেকটা ভালো পজিশন করছি ভাই। আপনাদের যে যে আসলো এই অ্যাডমিশন জার্নিটা যে আমার ভাইয়া ছিল, এই অ্যাডমিশন জার্নিটাকে মূলত যেই 3 ভাগে ভাগ করতে পারি, যে পারিবারিক সাপোর্ট, একাডেমিক সাপোর্ট, আর আমার যে কর্ম প্রতিষ্ঠান ছিল ওই কর্ম প্রতিষ্ঠানের সাপোর্ট। ওই কর্ম প্রতিষ্ঠানের সাপোর্ট, আপনাদের ফেসবুক পেজ বা আপনাদের সাপোর্ট, আর আমার ফ্যামিলির সাপোর্টে, বিশেষ করে আমার বড় বোন আমাকে সর্বোচ্চ সহায়তা করছে। আর আপনারা তো আমাকে একাডেমিক ভাবে সাহায্য করছেন, কিন্তু আমার মেন্টালি ভাবে অনেক ক্ষেত্রে আমার যে ফ্যামিলি থেকে যে চাপটা আসতো বা অন্যদের বেলা যে চাপটা আসে, আমাকে ওইরকম ভাবে চাপটা দেয় নাই আমার বোনে।
আমি আমার বোনের প্রতিও চিরকৃতজ্ঞ থাকতে বাধ্য হব, কারণ আমার বোন আমাদের জন্য, আমাদের আব্বু মারা গেছে আজকে 1 বছর, কিন্তু আমরা যে আব্বু যেই গ্যাপটা ছিল ওই গ্যাপটা আমার বোনে আমাদেরকে পূরণ করে দিছে, যতটুকু পারে ততটুকু। তিনি চেষ্টা করেন যে আমাকে এই গ্যাপটা পূরণ করে দেওয়ার জন্য। তো আমাদের যে অ্যাডমিশনের হ্যাঁ, জার্নিটা, বুঝতে পারছি। এই অ্যাডমিশনের জার্নিটা আমাদের অনেকটা সুখকর ছিল না, যে অন্যদের মতো পড়াশোনা, অন্যদের মতো কোচিং এ দৌড়ানি, অন্যদের মতো পড়াশোনায় ব্যস্ত থাকা, ওইরকম ভাবে আমি থাকতে পারি নাই। তো আমার যে অ্যাডমিশন জার্নিটা ছিল মূলত ওই যে আমার যে কর্ম পরিবেশ, আমি পড়াশোনা করছি, জবও করছি, হ্যাঁ, সবকিছু মিলাইয়া আমার অ্যাডমিশনের জার্নিটা ছিল ভাইয়া। এই অ্যাডমিশনের জার্নিটা তো আর এখানে অনেক বিস্তার কাহিনী হয়ে গেছে ভাইয়া, এরকম ডিটেলে আমার বলা যাবে না ভাইয়া। তো আপনাদের যে কমার্স প্রো চ্যানেলটা আছে ভাইয়া, কমার্স প্রো ফেসবুক পেজ, ওইটার প্রতি আমার কৃতজ্ঞ থাকতে হবে, কারণ এইখান থেকে আমি যেভাবে সাহায্য পাইছি, বিশেষ করে হাসনাত ভাই আপনার কাছ থেকে অনেকভাবেই সাহায্য পাইছি ভাইয়া, ওইরকম সাহায্য আর অন্যদের কাছে পাই নাই। বা অন্যান্য যে প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মেও যে অনুসরণ করছি বা যা ফলো করছি, ওইখান থেকে আমি ওইরকম ভাবে আমি সাপোর্ট পাই নাই যতটুকু আপনাদের কাছ থেকে পাইছি। তো ভাইয়া সর্বোপরি যে আমার অ্যাডমিশনের জার্নিটার পুরো গল্পটা আমি বলতে পারলাম না, যতটুকু বলতে পারলাম ভাই এতটুকুই ছিল আমার অ্যাডমিশনের জার্নিটা, যে সর্বশেষ পর্যন্ত কমার্স প্রো পেজের ভাইরাই আমার সাথে ছিলেন, এজন্য ভাইদেরকে ধন্যবাদ। আচ্ছা, এতটুকু। আচ্ছা, ধন্যবাদ আমিরুল। তুমি অনেকক্ষণ তোমার স্টোরিটা শেয়ার করলা। তো আচ্ছা আমিরুল, তো তোমাকে কিছু কোয়েশ্চেন করবো আর কি। হ্যাঁ, যে তোমাদের জুনিয়র তো সামনে পরীক্ষা দিবে, হ্যাঁ, HSC 25, ওরা সামনে এডমিশনে ঢুকবে। তো তাদের উদ্দেশ্যে মানে তোমার কি গাইডলাইন থাকবে, মানে অ্যাডমিশনে আসলে কোন বিষয়গুলো আসলে লক্ষ্য করা উচিত এবং গুরুত্বপূর্ণ তোমার দিক থেকে? ধন্যবাদ ভাইয়া আপনাকে এই প্রশ্নটা করার জন্য, কারণ ভাইয়া অ্যাডমিশন জার্নিটা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। আর আমি এই 2024-এ এসে এই 2024-25 ব্যাচের এডমিশন পরীক্ষা দিয়েছিলাম। তো এই এডমিশন ব্যাচে এসে আমি জানতে পারলাম যে আমাদের কতটুকু গ্যাপ আছে এই এডমিশন হুম, জার্নিটাতে। আমাদের যে আমরা যে এত বড় বড় বই মুখস্থ করি, ওইগুলো থেকে কিন্তু আসলে প্রশ্ন আসে, ওইগুলো থেকে আসে, কিন্তু আমাদের মূলত কি আসে, বেসিক থেকে আসে। বেসিক, আমাদের বেসিক গুলা হুম, ক্লিয়ার করতে হবে। যেমন বাংলা, আমি তো মানবিক স্টুডেন্ট, আমি মানবিক থেকে হুম, পড়াশোনা করতেছি, মানবিক থেকে এডমিশন দিছি। তো মানবিক থেকে তো আমাদের মূলত বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে মূলত তিনটা পার্ট থেকে প্রশ্ন করা হয়, যে সাধারণ জ্ঞান, বাংলা আর হুম, ইংলিশ। হ্যাঁ, বাংলা আর হ্যাঁ, ইংলিশ। তো এই বাংলা যে পার্ট গুলো আছে, ওই বাংলা পার্ট মূলত এই যে আমাদের গল্প আর কবিতা তো এটা আছেই। গল্প আমাদের যে হুম, পাঠ্য বইয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গল্প ও কবিতা, এটার ফুল সিলেবাস। এবার আমরা ঠকেছি, আমি একটু ফুল সিলেবাস অনুসরণ করি নাই, এজন্য একটু হালকা আমার মিস হয়েছে। কিন্তু আমার ছোট ভাইদের প্রতি পরামর্শ রইল, আমার ভাইদের প্রতি পরামর্শ রইল যে তোমরা ফুল সিলেবাস ট্রাই করবা, কারণ ফুল সিলেবাস যদি ট্রাই করে তারা, তাহলে কোনো প্রশ্ন থেকে তারা বাদ বাদ পড়বে না। আর যদি হুম, শর্টকাট অবলম্বন, আর এডমিশন জার্নিটা এমন যে কোনো শর্টকাট নাই, শর্টকাট কোনো টেকনিক নেই, হ্যাঁ, যে মানে শর্টকাট, সফলতার কোনো শর্টকাট নাই, ঠিক আছে, সফলতার কোনো এটাই। শর্টকাট নাই। যে আমি হ্যাঁ, চাইলাম যে আমি এটা ক্লাস 6-এর বা ক্লাস 9-এর পরীক্ষা দিচ্ছি না, যে আমি এক রাতে পড়ে আমি পড়ে যাবো, আমি পাশ করে হুম, ফেলবো। হুম, হ্যাঁ, এডমিশন জার্নিটা এমন একটা জার্নি, এডমিশন পরীক্ষাটা এমন একটা পরীক্ষা যে এখানে পাশ করা সহজ, কিন্তু চান্স পাওয়াটা কঠিন। কারণ হ্যাঁ, শুধু পাশ করলে প্রায়, হবে না আর কি, হ্যাঁ ভাইয়া এটাই ভালো বলতেছি, মার্ক পেতে হবে। হুম, হুম, যে বলো। শুধু পাশ করলাম, পাশ তো 40-এ, এই 40-এ যদি আমি আন্দাজে দাগায় আসি ওইগুলো হবে।
কিন্তু এই এমন একটা পরীক্ষা যেখানে আমার 40 জনে বা 45 জনের সাথে, আমাদের সর্বোচ্চ ছিল 48 জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। 48 জনের সাথে পরীক্ষা দিয়ে একটা সিট আমার দখল করতে হবে। তাহলে আমি ব্যতিরিক্ত আরো 47 জন আছে। তো ওই যে 47 জন আছে, 47 জনের কিন্তু তারা পড়াশোনা করে আসছে। তো আমাকে এটা রাখতে হবে যে আমি বাংলা পড়ি, ইংলিশ পড়ি, সাধারণ জ্ঞান পড়ি, যেগুলোই পড়ি আমার বেসিক থেকে বা আমাদের মূল যে থিম গুলো আছে ওই থিম গুলা থেকে ক্লিয়ার করা, ওই থিম গুলা ক্লিয়ার করা, ওই থিম গুলা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যাবে। আর ইংলিশ, ইংলিশ তো বললাম, ইংলিশ তো মূলত আমাদের লিটারেচার যে পার্টটা আছে, ইংলিশ ফার্স্ট পেপার বই, ওইখান থেকে মোটামুটি কয়েকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে না। আমাদের যে গ্রামার পার্টটা আছে, গ্রামার পার্টের যে বেসিক বেসিক প্রশ্নগুলো আছে একদম শর্ট, একদম নর্মালি প্রশ্ন যা আমরা চিন্তাও করতে পারি না, ওই প্রশ্ন কিন্তু এডমিশনে আসে। তো আমরা এত বড় বড় পড়াশোনা করি, ওই আমাদের বেসিক ক্লিয়ার গুলা থাকে না, যার দরুন আমাদের অনেক সহপাঠীরাই আটকে পড়ছে, বা আমরা নিজেরাও অনেক সময় আটকে পড়ি যে ওই বেসিক গুলা ক্লিয়ার না থাকতো। তো ভাইদেরকে সর্বোচ্চ বলবো যারা এডমিশন পরীক্ষার্থী আছে 25-26 বা এইচএসসি 25 যারা আছে, তারা কয়েকদিন পরে আপনার এডমিশনে বসবে, তাদের এডমিশন জার্নি অলরেডি শুরু হয়ে যাবে 25 জুন থেকে তাদের পরীক্ষা বা 26 জুন থেকে পরীক্ষা। তো পরীক্ষার পরপরই যে সময়টুকু আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত রেজাল্ট প্রকাশের 3 মাসের ভিতরেই তারা এক্সাম নিয়ে নেয়। আর বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয় এটাই আমাদের বাংলাদেশের ভিতরে তাড়াতাড়ি তাড়াতাড়ি পরীক্ষা হয়, আর তাড়াতাড়ি তারা শুরু করে। এডমিশনটা তারাই শুরু করে। কিন্তু ভাইদেরকে বলবো যে কি, আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবারই স্বপ্ন থাকে, আমার নিজেরও স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা আবেগের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা আবেগের। তো ওই যে আবেগের নাম, ওই যে আকাঙ্ক্ষা, ওই যে স্বপ্ন, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কি করতে হবে, আমাকে সর্বোচ্চ টুকু চেষ্টা করতে হবে, সর্বোচ্চ টুকু চেষ্টা করতে হবে। কারণ আমি একটা স্বপ্ন চাইলাম যে আমি, এই বলে না একটা প্রবাদ আছে না যে কি, ওই স্বপ্ন স্বপ্ন না, যে স্বপ্ন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে থেকে দেখো ভাইয়া, এরকম একটা আছে না ভাইয়া? হ্যাঁ, মানে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখা আর কি। না, সেটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, সেটাই স্বপ্ন যেটা তোমাকে ঘুমাতে দেয় না। হ্যাঁ, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দিবে না সেটাই হচ্ছে আসল স্বপ্ন। হ্যাঁ, আবার আমাদের ইংলিশ বই হিসেবে যে নাইটমেয়ার আর একটা আছে গিয়া ডেমিয়ার নাকি যেন একটা। তো আমাদের যে আপনাদের যে স্বপ্নটা, ওই স্বপ্নটাকে আমাদের বুকে ধারণ করতে হবে, বুকে ধারণ করে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমাদের সব বাবা মারই আকাঙ্ক্ষা, আমাদের নিজেদেরও আবেগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় পেতে হলে যেহেতু প্রথমেই পরীক্ষা, যেহেতু সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম হয় বা বিউপি এক্সাম হয়, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা থাকে না। হ্যাঁ, অবশ্যই আমাদের কিন্তু পূর্ব অভিজ্ঞতা থাকে না যে আমাদের, যেহেতু ঢাবিতে শুধু ফার্স্ট টাইমের পরীক্ষা দেওয়া। হ্যাঁ এটা আমাদের জানা আবশ্যক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওরা শুধু ফার্স্ট টাইমারদের নিবে, কোনো সেকেন্ড টাইমারদের পরীক্ষা আপাতত নাই। ভবিষ্যতে হবে নাকি জানি না, কিন্তু এখন পর্যন্ত হয়নি ফার্স্ট টাইমারদের। তো ফার্স্ট টাইমাররা যেহেতু প্রথম পরীক্ষা দিবে, তাদের কিন্তু ওইরকম বিষয়ে আমাদের জ্ঞান নিয়ে যাইতে হবে। আর আমাদের আরেকটু সর্বোচ্চ সমস্যা কি এডমিশন জার্নির সময় ভাইয়া জানেন? হ্যাঁ, বলো। আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যাটা তো আমরা টাইম মেনটেন করতে পারি না। যে আমাদের যে এক্সাম টাইম 1 ঘন্টার ভিতরে যে 100 নাম্বার আমাদের তুলতে হবে, ওইটা আমরা পারি না, টাইম মেনটেন করতে পারি না। তো টাইম মেনটেন যে আমরা করতে পারি না, হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট যে করতে পারি না, এগুলাতে কিন্তু আমাদের দুর্বলতা আছে। কারণ আমরা নিজেরা যে প্রথম যেহেতু পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেহেতু আমাদের পূর্ব অভিজ্ঞতা থাকে না।
পূর্ব অভিজ্ঞতা না থাকার ফলে আমাদের টাইম ম্যানেজমেন্টটা সম্ভব হয় না। কিন্তু টাইম ম্যানেজমেন্টটা কিভাবে সম্ভব করা যায়, এই জন্য কিন্তু আমাকে অনলাইনে অফলাইনে নিয়মিত আমার পরীক্ষা দিতে হবে। আর এডমিশনের জার্নিটা এমন, বা যে কোনো একটা পরীক্ষার জার্নিটা এমন, যত পরীক্ষা দিবে বা মানুষ যত পরীক্ষা দিতে সম্মুখীন হবে সে ততই শিখবে। কারণ হ্যাঁ, যে কোনো ততই একটা, সে নিজেকে যাচাই করার সুযোগ পাবে। আমি কেমন পারি, আমি সবই পারি, আমার বন্ধু যারা আছে, হ্যাঁ, তারা কেমন পারে। এখন যদি সবাই যদি সমান পারে তাহলে তো চলবে না, এর ভিতরেই তো কম বেশ থাকবে। এখন আমি নিজেকে তো যাচাই করতে হবে ভাইয়া, আমার নিজেকে নিজের যাচাই করে নিতে হবে যে আমি কেমন পারি, আসলে আমার যোগ্যতাটা কি। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট, যে 1770টা বা 80টা একটা সিট, ওই 1770টা সিটের ভিতরে একটা সিট আমার করব। আর এখানে পরীক্ষা দিবে 1,50,000 বা 1,40,000-এর বেশি লোক। তো 1,40,000 থেকে মাত্র 1700 লোক নিবে। ওইখানে কাদেরকে নিবে, কেমন লোকদেরকে নিবে, ওইখানে যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে, যাদের বেসিক ক্লিয়ার থাকবে, তারাই চান্স পাবে, আমি যতটুকু বুঝলাম ভাইয়া। তো এই ক্ষেত্রে আমাদের উচিত যে অনলাইন ও অফলাইন দুটোটাই এক্সাম দেওয়া। কিন্তু ভাইয়া আমার ভালো লাগছে এটাই যে কমার্স প্রো যে পেজটা আছে, ওই পেজটাতে যে সুবিধা পাইলাম কি, অফলাইনেও পরীক্ষা দেওয়ার সুবিধা আছে, অনলাইনেও হচ্ছে। তো অনলাইন আর অফলাইনে যে হচ্ছে, এই সুবিধাটা আমি প্রায়শই অন্যান্য হওয়াতে পাই না। অন্যান্য যেই ওয়াটা ছিল, অন্যান্য যেই ফেসবুক অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে শুধু আমি কয়েকটা যে এক্সাম দিছি, ওদের শুধু দেখলাম যে শুধুমাত্র অনলাইনে এক্সাম দেওয়ার সিস্টেম আছে, আর অফলাইনে কোনো সিস্টেম নাই। কিন্তু কমার্স প্রো পেজে যে ওটা আছে, সিস্টেমটা আছে, ওই সিস্টেমে আমার সবচেয়ে ভালো লাগছে এই যে অফলাইন সিস্টেমটা। এর মাধ্যমে আমাদের যে টাইম ম্যানেজমেন্টের যেই সুবিধাটা, বা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, আহ, এটা কিন্তু আমাদের শিখা যায়। তো সর্বোপরি আমার এডমিশন পরীক্ষার্থী ভাইদের বলবো যে ভাইয়া, আমরা যাই করছি না করছি 12 বছর, আপাতত 3 মাস বা 4 মাস, প্রথম তো আমাদের 2 মাস আছে এক্সাম রেজাল্ট দেওয়ার পর, ভাই না ভাই, তাই না? এক্সামের পর হ্যাঁ হ্যাঁ, 1 মাস 1.5 মাস মতো সময় লাগে আর কি। স্বাভাবিক সময় হচ্ছে 2 মাস, যে পরীক্ষা শেষ হওয়ার পরীক্ষা শুরু হওয়ার থেকে 2 মাসের ভিতরে রেজাল্ট দিবে, এটা স্বাভাবিক নিয়ম। তো প্রথম তো 15-20 দিন আমাদের এক্সাম চলে যাবে, তো এরপর থেকে আমাদের পড়াশোনা স্টার্ট করে দিতে হবে। এই জন্য আমাদের যে কোনো অফলাইন বা অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে, যারা ভালো সুবিধা প্রদান করে, শুধু অনলাইন প্ল্যাটফর্ম দেখেই করা যাবে না, যে ভালো সুবিধা প্রদান করে ওইরকম ভাবে আমাদের চুজ করা লাগবে। চুজ করে তাদের সাথে নিয়মিত আমার সংযোগ থাকতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, তারা যেভাবে বলেন সেভাবে চলতে হবে। আর সবচেয়ে নিজের মনোবল থাকতে হবে যে আমি পারবো, আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট আমি নিতে পারবো। যার এই আশাটা থাকবে সে আল্লাহর রহমতে একটা না একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি অবশ্যই, এটা আমার বিশ্বাস। কারণ যার নিজের উপর বিশ্বাস নাই, সে কখনো সফল হতে পারে না। নিজের উপর বিশ্বাস রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করা লাগবে যে হে আল্লাহ, আমারে অমুক একটা ইউনিভার্সিটির সিট পাইয়া দাও। আর নিজের যে চেষ্টাটুকু আছে ওই চেষ্টা করে যেতে হবে। তো ওই অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, অনলাইন প্ল্যাটফর্ম গুলা থেকে বেস্ট প্ল্যাটফর্ম যেগুলো আছে ওই প্ল্যাটফর্ম গুলো বেছে নিয়ে, বা যাদের অফলাইনে সামর্থ্য আছে তারা অফলাইনে নিবে, অনলাইন অফলাইন দুটোটাই মিলে নিতে পারে। তো নিয়ে তারা তাদের যে পড়াশোনাটা ওইখান থেকে স্টার্ট করা উচিত। যে এক্সামের পর ঘোরাঘুরি না করে ওইখান থেকে পড়াশোনা যদি স্টার্ট করে, আলহামদুলিল্লাহ 4-5 মাসের মতো সময় পাবে। ওইখানে যেই রিভিশন হতে পারে, তারপর এক্সাম দিতে নিজের যে ভুলগুলো আছে, টাইম ম্যানেজমেন্টের সমস্যা, নিজের ভুলগুলোর সমস্যা, ওইগুলা শুধরে ফেলা যাবে।
তো আমাদের অনেকে মধ্যবিত্ত ফ্যামিলি আছে, আমরা যারা অফলাইনে সামর্থ্য না, ওইরকম ভাবে সামর্থ্য হতে পারে না। হ্যালো। হ্যাঁ বলো, শুনতেছি। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমিরুল বলো। হ্যাঁ, আমার একটা ফোনে এসে পড়ছিল, এই জন্য একটু সমস্যা হয়েছে। তো ভাইদেরকে বলবো যে আমাদের যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের যেই বিষয়গুলো আছে, অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে যে যেখানেই পারে সেখানে সুযোগ সুবিধা মতো পড়াশোনা স্টার্ট করে দেওয়া, আর নিজের উপর দৃঢ় বিশ্বাস থাকা। আর যে একবার ব্যর্থ হইছি, এই ব্যর্থ হইলেই যে আমি হতাশ হয়ে পড়বো বা নিরাশা হয়ে পড়বো, ওইরকম কিছু না। কারণ একটা কথা আছে যে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ব্যর্থতাই ফেইলার ইজ দ্য সফলতার চাবিকাঠি। পিলার অফ সাকসেস। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে ভুলটা করছি, ওই ভুলটা যেন আমাদের ভবিষ্যতে না হয়। হ্যাঁ, ওই ভুল যেভাবে আমরা না করি, এগুলা থেকে আমাদের এজন্য অনলাইন, অফলাইন যেভাবে পারি আমাদের কোর্সটা শুরু করে দেওয়া এবং নিয়মিত পড়াশোনা করা। আমাদের নিয়মিত পড়াশোনা, আমাদের সমস্যা একটাই যে আমরা নিয়মিত পড়াশোনা করি না। আমরা আমাদের যে 10 ঘন্টা বা 20 ঘন্টা, একদিন 20 ঘন্টা পড়বো, আরেকদিন 1 ঘন্টা পড়বো, ওইরকম ভাবে পড়লে চলবে না। আমাদের যেই রেগুলার মেইনটেইন, আমার যদি 6 ঘন্টা করেও পড়ি, রেগুলার যদি আমি 6 ঘন্টা করে পড়ি, তাহলে আমার অনেক কিছু। আর একদিন আমি পড়লাম 10 ঘন্টা, আর একদিন আমি 1 ঘন্টা, ওইরকম ভাবে আমার পড়লে চলবে না। রেগুলার 5-6 ঘন্টা পড়লে আলহামদুলিল্লাহ এনাফ, 5-6 ঘন্টা এনাফ। আর যদি যারা বেশি সময় পারে তারা তো আলহামদুলিল্লাহ, উম, ওইটা অন্য ব্যাপার। তো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, অনলাইনে অফলাইনে ভাইয়াদের পরামর্শ নিতে হবে, সিনিয়র ভাইদের জিজ্ঞেস করতে হবে যে কিভাবে কি করলে ভালো হয়। সর্বোপরি যে সবার পরামর্শে যদি এগিয়ে যায়, তাহলে ওই এডমিশন পরীক্ষার্থী ভাইদের ভবিষ্যৎ যে পথ বা ভবিষ্যতে যে এডমিশনে বসবেন, ওই এডমিশনে বসাটা তাদের জন্য সহজ হয়ে যাবে। তাদের যে ফার্স্ট এক্সাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামে তারা ফিল করবেন না, যে দুর্বল ফিল করবেন না, যে বসে যে হাই হাই হুতাশ করবেন না। এই জন্য আমাদের প্রথমে আমাদেরকে যে নিজেদেরকে ঠিক হয়ে যেতে হবে, ঠিক হতে হবে। আমাদের টাইম ম্যানেজমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি তাদের উদ্দেশ্যে যে আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে, আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আর টাইম ম্যানেজমেন্টের জন্য অনলাইনে, অফলাইনে যে কোনো ভাবেই এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার মাধ্যমে নিজের ভুল নিজে শুধরাতে পারবো, টাইম ম্যানেজমেন্ট হবে, আর নিজেকে যাচাই করার সুযোগ হয়ে যাবে। এতটুকুই ছিল ভাইয়া, এডমিশন পরীক্ষার্থী ভাইয়াদেরকে কিছু তথ্য। আচ্ছা, ধন্যবাদ আমিরুল, তোমার গল্পটা শেয়ার করার জন্য। তো সর্বোপরি সর্বশেষে একটা তোমাকে কথা বলবো। মানে একটা কথা তোমার থেকে জানতে চাই আর কি, যে আমাদের থেকে মানে তোমরা যে সার্ভিসটা পাইছো, এটা তোমরা 100-100 পাইছো কিনা, এটা যদি বলতা যে কোনো কমতি ছিল কিনা আমাদের সার্ভিসে। ভাইয়া, আমি ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভাইয়া, আমি তো প্রথমেই বললাম যে কমার্স প্রো পেজ চ্যানেলটায় যখন আমি এডমিশন হয়েছি, সম্ভবত একদম নামমাত্র মূল্যে আমি এডমিট হয়েছিলাম আপনাদের এই পেজে। তো এই পেজে এডমিট হওয়ার পরে আপনারা যে এত সার্ভিস দিবেন বা এত কিছু করবেন আমাদের জন্য, এটা আমার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমি অন্যান্য গ্রুপে ঢুকছি বা অন্যান্য পেজে ঢুকছি, পেজে ঢুকে দেখা যায় যে তারা এক্সাম নিবে বলে আর নেয় না। আমার কাছে এখনো স্ক্রিনশট আছে ওই গ্রুপগুলার। কারণ তারা যে কি পরিমাণ বাটপারি করে, আমি তো ভাবছিলাম ওইরকম। কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়া, আমাদের সর্বোপরি
বলতে হবে, আমাদেরকে স্বীকার করতে হবে, কারণ যে উপকার করছে আমার তার কৃতজ্ঞতা আমার প্রকাশ করতে হবে। আমি নামমাত্র মূল্যে আপনাদের পেজে ভর্তি হয়ে যেই হুম। প্রত্যাশা করছিলাম ওই প্রত্যাশা থেকেও বেশি কিছু পাইছি। আমাদেরকে অফলাইনে আমাদেরকে এক্সাম নিছেন, তারপর আমাদের যোগাযোগ করছেন, কয়দিন পর পর আমাদের সাথে যোগাযোগ করছেন, আমাদের পড়াশোনার অবস্থা কি হাল বা কি করতেছি না করতেছি, আমাদের কি উদ্দেশ্য, আমরা কি করব না করব এগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন করছেন। আর কি কি ভুল হতে পারে এগুলো সম্পর্কে আমাদের সচেতন করেছেন। এছাড়াও কি এছাড়াও যে আপনারা আমাদের সাথে যে মানসিক যে ডিপ্রেশন বা মানসিক যেই যন্ত্রণাটা আছে ওই যন্ত্রণাটা থেকে আমাদেরকে উৎখাতের সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা যারা ছিলাম সম্ভবত সবাই বলতে স্বীকার করবে যে আপনারা 100 পাইছেন। আমি আমার নিজের রিভিউ দিতে পারবো, আমি অন্যদেরটা বলতে পারবো না। আমি আলহামদুলিল্লাহ আমি বুকে হাত রেখে বলতে পারবো যে আমি 100 পাইছি আপনাদের পেজ থেকে ভাইয়া। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমিরুলকে। আহ তোমার জন্য শুভকামনা রইলো, তোমার আগামী জীবন যেন আরো সুন্দর হোক, এবং আমাদের জন্য দোয়া করবে, আমাদের সবার জন্য, যেন আমরা সুস্থ থাকতে পারি এবং এইভাবে আহ সবার পাশে থাকতে পারি। আহ ঠিক আছে, তুমি চলে যেতে পারো আমিরুল। আর আমরা লাইভ সেশনটা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা একটা 15 মিনিটের ব্রেক নিচ্ছি, 15 মিনিট পরে আমরা আবার পার্ট 2 তে যাবো আর কি। ধন্যবাদ আমিরুলকে। হ্যাঁ। ধন্যবাদ ভাই।